নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ির রেসিপি নিয়ে এসেছি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এরম করে যদি রান্না করো। খেলে তুমি অনুষ্ঠান বাড়িও বলতে পারো, রেস্টুরেন্টেও বলতে পারো, দারুণ খেতে হয় এরকম করে এঁচোড় চিংড়ি রান্না করলে। আমি একটু বড় সাইজেরই চিংড়ি মাছ নিয়েছি, 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, এঁচোড় আর আলু নিয়েছি। এঁচোড়টা আমি আর দেখাইনি কাটা সেদ্ধ করা, আমি হাফ সেদ্ধ করে নিয়েছি 50%, একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটু কড়ায় খানিকটা তেল দিয়ে এবার ভেজে নেব। এটা একটু কালার ধরে গেলেই, হালকা লাল লাল মতো হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এঁচোড়গুলো যেরকম করে খানিকটা সেদ্ধ করে নিয়ে 50%, তারপরে যদি একটু ভেজে নাও, তাতে এঁচোড়গুলো বেশ গোটা গোটাও থাকবে, গলেও যাবে না এবং খেতেও খুব সুস্বাদু হবে। আর সেদ্ধ করার সময় আমি হলুদ দিইনি, শুধু লবণ দিয়েছি। এই যে দেখেছো হালকা রং ধরে গেছে। এবার আমি এঁচোড়গুলো তুলে রাখবো। কড়াই থেকে এঁচোড়গুলো তুলে রেখে তারপরে ওই তেলে এক এক করে সব ভাজবো আমি। এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গেল। এবার এই তেলে আমি আগে মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো না আমি এইরকম করেই বেছেছি, একটু লেজারটা রেখেছি আর মাথাটা রেখেছি, বডিটা আমি ছাড়িয়ে দিয়েছি। আমার মা বলতো চিংড়ি মাছের পুরো খোসা ছাড়াবি না, ছাড়ালে চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। চিংড়ি মাছের যদি একটু খোসা থাকে, সেই অনুযায়ী তরকারিতে দেওয়া যায়, তাহলে তরকারির স্বাদ আরও ভালো হয়। আমি তো সেই একটা কারণও করেছি, মায়ের কথা। আর দ্বিতীয়ত কী হয়, একদম সব খোসা ছাড়িয়ে দিলেই ছোট ছোট দেখতে হয়ে যাবে, আর তখন আমার ছেলে বলবে কোথায় চিংড়ি মাছ, তুমি যে চিংড়ি মাছ দিয়ে করেছো, কোথায় চিংড়ি মাছ করে যাবে। এর আগে নিশ্চয়ই গাটি কচুর তরকারিতে দেখেছেন, আমার ছেলে জিজ্ঞাসা করছিল যে তুমি যে বললে চিংড়ি মাছের তরকারি করেছো, তো সবই কচু দেখতে পাচ্ছি। আমি চিংড়ি মাছগুলো তুলে রাখলাম, রেখে এবার এর মধ্যে একটুখানি একটা তেজপাতা আর সাদা জিরে হাফ চামচ ফোড়ন দিয়ে দিলাম। ইচ্ছে হলে আর একটু তেল দিতে পারো এর মধ্যে। আমি একটু যতটা সম্ভব হয় একটু কম করেই তেলটা দিই, যতটা প্রয়োজন আমি সেই অনুযায়ী দিই। এবার সেই তেলের মধ্যে এবার আমি দুটো আলু নিয়েছিলাম মাঝারি সাইজে, সেটা 4 টুকরো করে করেছি, করে এবার এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর দুটো লাল লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমার লাল লঙ্কা থাকলে অত গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করি না আমি, লাল লঙ্কা দিয়েই তরকারি করা যায়, এতে স্বাদও ভালো হয় তরকারির। আর কালারটা তো আসেই, সবুজ লঙ্কা দিলে অত কালার আসবে না, ওই জন্য লাল লঙ্কা এই দিই আমি। একটা পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম, বড় সাইজের পেঁয়াজ। আমি আর আলুগুলো ভেজে তুলে নেবো না, এর মধ্যেই এবার সব কিছু কষতে থাকবে। এই করতে করতে কী হবে, আলুগুলো আমার সেদ্ধ হয়ে যায়, তোমার ধরো না 70% 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। ভাজা হয়েছে, তারপরে কষা হবে। বড় চামচের 1 চামচ আমি আদা রসুন বাটা দিলাম ওতে, আর স্বাদ মতো লবণটা, আমি সবসময় রান্নায় আগেই লবণটা দেওয়ার চেষ্টা করি। কষার সময় লবণটা দিলে মশলাগুলো ভালো করে কষা যায় এবং যে সবজিগুলো থাকবে সেই সবজিগুলোর ভেতর পর্যন্ত চলে যায় বেশ লবণের স্বাদটা। হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি রঙটা ভালো হওয়ার জন্যে, আর হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো দিলাম। আর এঁচোড়ের তরকারিতে একটু মিষ্টি দিতে লাগে, যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা দেয় না, কিন্তু স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিলে তরকারির স্বাদটা খুবই ভালো হয় খেতে। তাতে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কষাবো এটাকে। তারপরে এই যে
লঙ্কা টমেটো যেটা পেস্ট করে রেখেছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা আগে দিলে কি আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেল, আদা রসুন বাটা তো কাঁচা গন্ধটা থাকবে না। এবার শুকনো মশলাগুলো দিলাম, তারপরে এবার আমি টমেটোটা দিয়ে ভালো করে কষাবো, যাতে টমেটো লঙ্কা আর এগুলোরও কাঁচা গন্ধ যেন না থাকে। এবার 1 চামচ কসুরি মেথি, এটা এমনি কাঁচাই, ড্রাই রোস্ট নয়, কাঁচা কসুরি মেথিগুলোকে হাতের মধ্যে রগড়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি। আর 1/2 চামচ ঘি। আমার মা বলতো যে কষার সময় সব সময় ঘি দিবি। আগে তো মা অত ঘিও দিত না, তখন ডালদা খাওয়ার ব্যাপার ছিল। এবার মা কী করতো, ডালদা দিত। তাতে কী হতো, মানে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে যেগুলো রান্না করা হয় তার মধ্যে দিলে স্বাদ অপূর্ব হয়। নামাবার আগের থেকে কিন্তু কষানোর সময় দিলেই ভালো হয় বেশি। অনেকেই দেখেছি নামাবার আগে দেয় ঘি গরম মশলা, কিন্তু আমি ঘিটা আগেই দিই কষানোর সময়। এবার আমি এঁচোড় ভাজাগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবার একটু কষিয়ে নেবো। আমার মশলা প্রায় কষানো হয়েই গেছে। এবার এইগুলো দিয়ে এঁচোড়টা দিলাম, এরপরে চিংড়ি মাছটা দেব, দিয়ে কষিয়ে নেব। আমার মা আবার ভীষণ ভালো রান্না করতো, তাই জন্যই তো আমার ছেলেকে বলি যে তখন যদি এই সব ব্যাপারগুলো থাকতো ইউটিউবে, আমার মা চ্যানেল খুললে প্রচুর রান্না দেখাতে পারতো। আমার মা এত ভালো রান্না করতো। মা এখনও আছে, কিন্তু মায়ের অনেক বয়স হয়ে গেছে, মা আর এখন কিছু করতে পারে না। কিন্তু মা আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে মা। দেখেছো, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার এতে আমি জল দেবো। জলটা একটু গরম করে দিতে হবে। এইসব রান্নায় জল, কাঁচা জলের থেকে একটু জলটা যদি একটু গরম করে নেওয়া যায়, তাতে যেটা মাংসতেও জল গরম করে দিলে ভালো হয়, সেই রকম এই রান্নার মধ্যে একটু গরম জল দিলেই ভালো খেতে হবে, টেস্টটা ভালো হয়। দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখতে লাগছে। আমার ছেলে তো খেতে গিয়ে বলল, মা ভজুরি বান্নায় যেরকম খেয়ে এসেছিলাম ঠিক সেই রকম লাগছে খেতেই। প্রয়োজন মতো জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা ফুটতে, বেশিক্ষণ ফুটবে না, সবই সেদ্ধ গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড় তো সেদ্ধই হয়ে আছে, তারপরে ভাজা হয়েছে। বেশি সেদ্ধ করলে তো আবার ঘন্ট পাকিয়ে যাবে। আর তরকারি বেশি জল দিয়ে সেদ্ধ করলে তাতে স্বাদও অত ভালো হয় না। ওই জন্য একটুখানি গ্যাসটা একটু হালকা করে রেখে ভালো করে কষালেই সবজি সেদ্ধ হয়ে যায়। সেহেতু জল দিয়ে আর বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না। আমি নামাবার আগে একটু কুচনো ধনেপাতা দিলাম, তার মধ্যে একটুখানি অল্প করে গরম মশলা দিলাম। আমার এঁচোড়ের তরকারি রেডি হয়ে গেল। এই একটু ফুটে গেলেই এটা গ্যাসটা নিভিয়ে দেবো আমি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর কেমন লাগছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও, তবে তো আমি বুঝবো যে আমার রান্না তোমাদের ভালো লাগছে। আর নতুন বন্ধু হলে প্লিজ চলে যেও না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর তোমরা সকল বন্ধু আমার সাথে থেকো, আমার তাহলে পথ চলার সুবিধে হবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এঁচোড় চিংড়ি আমার রেডি হয়ে গেল। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে।